श्री राम। हनुमान चालीसा बोल। मालूम नहीं कैसे बोल। हनुमान चालीसा नहीं मालूम है तेरा? माँ का बोल जय श्री राम। इधर रहने का नहीं, पाकिस्तान भाग। पाकिस्तान मारेंगे बदले में। बोल जय श्री राम। काय को बोल, छोड़ छोड़ देंगे सब कुछ। बोल जय श्री राम। बोलेगा? बोल जय श्री राम। नहीं बोलेगा? बोल जय श्री राम। আর দর্শক, এই ভিডিওটি দেখার সাথে সাথে আমি অডিয়েন্স যারা দর্শক রয়েছে আমি তাদেরকে বলবো এই ধরনের ভিডিও বেশি বেশি মানুষের মাঝে শেয়ার করুন, যাতে এই সব আরএসএস এবং বিজেপি যারা এই পশ্চিমবাংলাকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয় আমাদের এই রাজ্যের পুলিশ। দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন। হ্যাঁ, আর এটাই বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক কালচার, যেখানে একজন হিন্দু সম্প্রদায়ের যুবক একজন মুসলিম ব্যবসাদায়ীকে তিনি জোর করে বলছে যে জয় শ্রীরাম বলতে হবে, এবং জানি না কী সব মন্ত্র বলছেন, তিনি হয়তো মন্ত্র জানেন না, কিন্তু এই জয় শ্রীরাম না বলার কারণে সেই ব্যবসাদারকে রীতিমতো তাকে বেধড়ক মারধর করলেন। এবং এ নিয়ে কোনো এক সংবাদ মাধ্যম খবর কভারেজ করেছেন, আমি জানি না তিনি কোন চোখে ভিডিওটা দেখেছেন। ইতিমধ্যেই তিনি কী সব প্রশ্ন করছিলেন যে যখন কাশ্মীরে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়, এরকম নানান তিনি কথাবার্তা বলছিলেন। হ্যাঁ, কিন্তু এইসব খবরগুলো হয়তো দেখতে পাচ্ছে না সেই সব কিছু সংবাদ মাধ্যম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। সেই যুবক আসলেন, এসে সেই মুসলিম ভাইকে বললেন, তুমি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। জয় শ্রীরাম বলো। না, আমি জয় শ্রীরাম বলতে পারবো না। হ্যাঁ, তিনি একটাই কথা বলেছিলেন যে না, আমি জয় শ্রীরাম স্লোগান দিতে পারবো না, আমি বলতে পারবো না। আর এই জয় শ্রীরাম বলেনি বলে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি একজন ব্যবসাদার মানুষ, খেটে খায়, তানাকে মারধর করলো এই যুবক। এদেরকে ছেড়ে রেখেছে প্রশাসন, এসবগুলো দেখতে পাচ্ছে না পুলিশ প্রশাসন। তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কিন্তু পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে, কোনো প্রশাসনের ভূমিকাই নেই। এবং সেই যুবকের এই সাহসটা কিভাবে হলো, তিনি বলছেন যে এই দেশে থাকা যাবে না, পাকিস্তানে চলে যেতে হবে। এই সাহস ওই যুবককে কে দিয়েছে? বিজেপি দিয়েছে নাকি আরএসএস দিয়েছে? ঠিক এই প্রসঙ্গে আমরা কথা বলবো একজন আইএসএফের নেতা বিশ্বজিৎ মাইতি আমাদের পাবলিক বাংলার টেলিফোন লাইনে। তিনি কি প্রতিক্রিয়া দিলেন শোনাব। দেখুন, ভারতবর্ষে যেদিন থেকে বিজেপি সরকার, ঠিক আছে, বিজেপি সরকার 2014 সালে এই ভারতবর্ষে যখন বিকাশের কথা বলে ক্ষমতায় আসে, সেদিন থেকে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র ভুলুণ্ঠিত। ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই সম্পূর্ণ ব্যাপারটাই আরএসএস এবং বিজেপি এই সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছে। এবং সেই সঙ্গে আমার পশ্চিমবঙ্গে 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্সকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করেছেন তার ভোট ব্যাংককে শক্তিশালী করার জন্য। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যে সম্প্রীতি, ভারতবর্ষের ঐক্য ভুলুণ্ঠিত হয়েছে। এবং মানুষের বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো, যে সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, ধর্মের অধিকার, সবাই সবার মতো ধর্মচারণ করতে পারবে, সবাই সবার মতো অধিকার নিয়ে বাঁচতে পারবে, সেই জায়গায় রাষ্ট্র পরিচালক যদি রাষ্ট্রযন্ত্রকে শোষণ এবং রাষ্ট্রের সংবিধানকে যদি ভুলুণ্ঠিত করে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় থাকে? তো স্বাভাবিকভাবেই এখানে মানুষের যে তার বেঁচে থাকার অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে সরকারের বদান্যতায় এবং সরকারের যে সাম্প্রদায়িক মনোভাব। এবং যে পশ্চিমবঙ্গের কথা বলুন আর ভারতবর্ষের কথাই বলুন, এই যে সরকারের যে সাম্প্রদায়িক মনোভাব, এখানে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে এবং মানুষের বেঁচে থাকার অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। বিশেষত প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, কারণ এই ধরনের ঘটনাগুলি বারবার ঘটছে এ রাজ্যে, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই, নীরব দর্শকের পালন করছে প্রশাসন। দেখুন, আমরা তো আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই হচ্ছে এই যারা হচ্ছে চটি চাটা
আর সে কেন্দ্রীয় সরকারের বলুন আর রাজ্য সরকারের বলুন, আমাদের লড়াইটা যে সংবিধানকে সামনে রেখে, যে সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলুন আর তার প্রশাসনিক পরিচালনার কথা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, সেখানে কোথাও তারা নিজেদের ব্যক্তি স্বার্থে এবং সরকার বা সরকারকে দলীয়করণ করার চেষ্টা করছে তার প্রশাসনকে। তো স্বাভাবিকভাবে আমরা এর বিরুদ্ধে, যারা এখনো পর্যন্ত চটি চাটছেন কি কেন্দ্রীয় সরকারের কি রাজ্য সরকারের, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা তার তীব্র বিরোধিতা করি। আমরা সেই সমস্ত অফিসারদেরকে চিহ্নিত করে আমরা বলেছি যে তাদেরকে চিহ্নিত করে 5 টাকার কলম দিয়ে ঠিক জায়গায় তাদেরকে আমরা স্থানান্তরিত করব। বিশেষত এই ধরনের ঘটনায় মিডিয়ার ভূমিকা কি? কারণ এই মুহূর্তে কোনো এক টিভি, আমি নাম উচ্চারণ করছি না, তিনি রীতিমতো বলছে যে কাশ্মীরে যখন হামলা হয়েছিল দেখে দেখে হিন্দুদেরকে মারা হয়েছে, তাহলে এটা স্বাভাবিক। এই ধরনের উস্কানিমূলক কথা কি বলবেন? দেখুন, একটা কথা বলি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। এখন সাংবাদিকদের যদি এখন নতুন করে নামকরণ হয় গদি মিডিয়া, গেরুয়া মিডিয়া, লাল মিডিয়া, সবুজ মিডিয়া, তো স্বাভাবিকভাবেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হয়। আর যদি একজন সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যত সম্ভব, তার নামে সারা পশ্চিমবঙ্গে 1000-এরও বেশি থানায় এফআইআর হয়েছে, তাহলে তারা কি সমাজ সংস্কার করবে? তারা গণতন্ত্রের নিরপেক্ষ ভূমিকা কি পালন করবে? আমরা বলতে চাইছি যে সাংবাদিকরা সেই রকমই হোক যারা দিনকে দিন বলবে, রাতকে রাত বলবে এবং তারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় মানুষের চোখকে খুলে দেবে। আমরা এই লড়াইয়ের সবসময়ের জন্য আছি, আগামী দিনেও থাকবো, ভবিষ্যতেও থাকবো এবং আমরা বর্তমানেও আছি যে এই সমস্ত সাংবাদিকদের চিহ্নিতকরণ করা হোক যে এরা রাষ্ট্রের গণতন্ত্র রক্ষার চতুর্থ স্তম্ভ নয়, এরা গণতন্ত্র বিনষ্টকারী এবং দলীয় কোনো পার্টির দলীয়করণ করার জন্য যে প্ল্যানিং, যে কর্মকাণ্ড এই সাংবাদিকরা করছে, আমরা তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে আমরা আছি, আগামীতেও আছি, ভবিষ্যতেও থাকবো, বর্তমানেও আছি।